ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে ইসিকে চিঠি দেবে সরকার। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। আজ থেকে ভোটের প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু। 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। গণ অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি সহ শহীদদের জাতীয় বীর ঘোষণা। আন্দোলনকারীদের আইনি সুরক্ষা দিয়ে ঘোষণাপত্র প্রকাশ। সরকার নিরপেক্ষতা ধরে রাখলে সুষ্ঠু নির্বাচনের আশা বিএনপির। মাঠ পর্যায়ে সুষ্ঠু পরিবেশ নিয়ে প্রশ্ন এনসিপি ও জামায়াতের। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে র্যালি ও ড্রোন শো সহ নানা আয়োজন। জুলাই শহীদদের গল্প তুলে ধরা হয় প্রামাণ্যচিত্র, গান ও কবিতায়। স্বাগত। এখন বাজারের সঙ্গে আছে মঞ্জুল হাফিজ। আগামী বছরের ফেব্রুয়ারিতে রমজানের আগে এই নির্বাচন আয়োজনের জন্য ইসিকে চিঠি দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণে একথা বলেন তিনি। এ সময় আজ থেকে এই নির্বাচনের প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু হবে বলে জানান তিনি। বিস্তারিত হাসিব বিল্লার প্রতিবেদনে। বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। জুলাই গণ অভ্যুত্থান দিবস বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় দিন। ৩৫ মিনিটের ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সরকারের কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন। বলেন, সংস্কার, বিচার ও নির্বাচন অন্তর্বর্তী সরকারের প্রধান 3 কাজ। ভাষণে 2026 সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতির কথা জানান সরকার প্রধান। বলেন, রমজানের আগেই নির্বাচন আয়োজনে ইসিকে চিঠি দেওয়া হবে। বুধবার থেকে নির্বাচনের প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু হবে। আমরা এবার একটা নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো, যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। আমরা সরকারের পক্ষ থেকে এই নির্বাচন যাতে সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখরভাবে সম্পন্ন করা যায় সেজন্য সকল প্রকার সাহায্য সহযোগিতা প্রদান করব। রাজনৈতিক দলগুলোর প্রতি আমার আহ্বান থাকবে, আপনাদের নির্বাচনী ইশতেহারে, আপনাদের প্রতিশ্রুতি, প্রতিজ্ঞা, পরিকল্পনায় কোনো কিছুতেই যেন তরুণরা বাদ না পড়ে, নারীরা বাদ না পড়ে। জুলাই সনদকে ঐতিহাসিক দলিল উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, সনদ প্রণয়ন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। পুলিশ বিচার ব্যবস্থা সহ গুরুত্বপূর্ণ সংস্কার ইতিমধ্যে বাস্তবায়ন করা হয়েছে বলেও জানান তিনি। জুলাই সনদ একটি ঐতিহাসিক অর্জন। রাজনৈতিক দলের প্রতিনিধিরা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনায় অংশ নিয়েছেন। মতপার্থক্য থাকা সত্ত্বেও সকল রাজনৈতিক দলের মধ্যে ঐকমত্য তৈরির চেষ্টা ছিল। আমরা আশা করছি এই ঐকমত্যের ভিত্তিতে অচিরে রাজনৈতিক দলগুলি জুলাই সনদে স্বাক্ষর করবে এবং এর বাস্তবায়নেও ঐকমত্যে পৌঁছাবে। জুলাই সনদ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর, জবাবদিহিমূলক রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা ও সক্ষমতা, নাগরিক অধিকারের সত্যিকারের বাস্তবায়ন, রাষ্ট্রীয় সম্পদ ও সামর্থ্যের ব্যবস্থাপনা নিশ্চিত করবে। ভাষণে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর কথা তুলে ধরে ডক্টর ইউনূস বলেন, গত 11 মাসে বৈদেশিক ঋণের প্রায় $400 কোটি পরিশোধ করা হয়েছে এবং রেকর্ড রেমিটেন্স আয় হয়েছে। চলতি বছরের প্রথম 3 মাসে বিনিয়োগ এসেছে 10,500 কোটি টাকার বেশি। এ সময়ে কমেছে মূল্যস্ফীতি। রপ্তানি আয়ে প্রায় 9% প্রবৃদ্ধি হয়েছে। এর ফলে টাকা শক্তিশালী হয়েছে। অনেক বছর পর ডলারের বিপরীতে টাকার মান বাড়ছে। গত 11 মাসে বৈদেশিক পাওনাদারদের পাওনা সুদ ও আসল বাবদ $4 বিলিয়ন অর্থাৎ $400 কোটি অর্থ পরিশোধ করা হয়েছে, যা এ যাবৎকালের সর্বোচ্চ। আগের বকেয়া আদায় পরিশোধের পরও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে। আগামীতে এই ধারা বজায় থাকবে বলে আমরা আশা করি। এখন থেকে আমাদের অংশে বঙ্গোপসাগরকে আমরা আমাদের দেশের মূল্যবান অংশ, এই কথা সবসময় মাথায় রেখে অগ্রসর হব। এই অংশের পানির উপর দিয়ে দেশ বিদেশের সঙ্গে আমরা বাণিজ্য করব। তার মাধ্যমে আমরা পুরো পৃথিবীকে আমাদের প্রতিবেশী বানাবো। জুলাই গণ অভ্যুত্থানে 775টি শহীদ পরিবারকে প্রায় 100 কোটি টাকা এবং 13,800 আহত যোদ্ধাকে 153 কোটি টাকার চেক প্রদান করা হয়েছে বলেও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশকে অস্থিতিশীল করতে হাতিয়ারে পরিণত হয়েছে গুজব।
গত 12 মাস ধরে আপনাদের সবাইকে সাথে নিয়ে জুলাইয়ের দাবি পূরণের চেষ্টা করে যাচ্ছি। আসুন আজ জুলাই গণ অভ্যুত্থান দিবসে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এই জাতিকে আমরা আর কখনো বিভক্ত হতে দেব না। আমরা সকল নাগরিকের প্রতি মর্যাদাশীল থাকব, তিনি যেই পরিচয়েরই হন না কেন। হাসিব বিল্লাহ, এখন ঢাকা। নানা খাত ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়ার বর্ষপূর্তিতে দেয়া হলো অভ্যুত্থানের কাঙ্ক্ষিত জুলাই ঘোষণাপত্র। মানিক মিয়া অ্যাভিনিউতে মঙ্গলবার বিকেল 5:15টার দিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 28 দফা জাতির সামনে তুলে ধরেন। এ সময় প্রধান উপদেষ্টার পাশে ছিলেন ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। ঘোষণাপত্রে বলা হয়, ছাত্র গণ অভ্যুত্থানের রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি দেবে পরবর্তী নির্বাচিত সরকার। জুলাই শহীদদের, জাতীয় বীর ও আন্দোলনকারীদের আইনি সুরক্ষারও ঘোষণা দেওয়া হয়। আরও জানাচ্ছেন আজহার লিমন। যারা স্বীকার করনি বন্ধু, মনে রেখো তারা আমাদের কেউ নয়। সেই মেঘলা দিন, সেই সংসদ ভবন, আবার সমবেত সেই জনতা। জুলাইতে হতে দেব না তো অপচয়। এক নদী রক্ত দিয়ে জীবন আর দুরন্ত যৌবন ঠেলে যারা এনেছিল নতুন দিন, দ্বিতীয় স্বাধীনতা, গণ অভ্যুত্থানের ঠিক 1 বছর পূর্তিতে তাদের স্বীকৃতি দেবার এই আয়োজন। বিকেল 5টার দিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মহান এক ঘোষণা দিতে এলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যার পাশে বৈধতা হয়ে দাঁড়িয়ে গেলেন স্বৈরাচার বিরোধী সকল রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। শুরুতেই জাতীয় সঙ্গীত। পাঁচ পাতার জুলাই ঘোষণাপত্রের 21টি দফা জুড়ে 71 থেকে 24 মানুষের সংগ্রাম, শাসকের বারবার শোষক হয়ে ওঠা 1.5 দশকের ফ্যাসিবাদের নানা অধ্যায় প্রেক্ষাপট হিসাবে উপস্থাপন করা হয়। অবৈধ শেখ হাসিনা সরকার পতন, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে জনগণ অসহযোগ আন্দোলন শুরু করে। পরবর্তী সময়ে 5ই আগস্ট ঢাকা অভিমুখে লং মার্চ পরিচালনা করে এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনরত সকল রাজনৈতিক দল, ছাত্র জনতা তথা সর্বস্তরের সকল শ্রেণীর পেশার আপামর জনসাধারণ তীব্র আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে গণভবনমুখী জনতার উত্তাল যাত্রার মুখে ফ্যাসিস্ট হাসিনা 5ই আগস্ট 2024 তারিখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। 22 দফা থেকে বলা হয়, ছাত্র জনতা অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পুনরাবৃত্তি রোধে সাংবিধানিক প্রতিষ্ঠানের গণতান্ত্রিক সংস্কার গেল 16 বছরে গুম, খুন, হত্যা, গণহত্যার বিচারের অভিপ্রায় স্পষ্ট করেছে। বাংলাদেশের জনগণ জুলাই জনগণের সকল শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদদের পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছে। ঘোষণাপত্রে উল্লেখ করা হয়, মানুষের একটি অর্থবহ নির্বাচনের আকাঙ্ক্ষা এবং গণঅভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতির উপায়ও। বাংলাদেশের জনগণ এই অভিপ্রায় ব্যক্ত করছে যে ছাত্র গণঅভ্যুত্থানের 2024-এর উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত করা হবে এবং 5ই আগস্ট 2024 সালে গণঅভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই ঘোষণা প্রণয়ন করা হলো। 28 দফার এই ঘোষণাপত্র পাঠ শেষে উপস্থিত রাজনীতিক ও শহীদ পরিবারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা। মানিক মিয়া এভিনিউতে তখন উল্লসিত জনতার বিপ্লবী স্লোগান। আজহার লিমন, এখন ঢাকা। ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা ও জুলাই ঘোষণাপত্রের পর বেশিরভাগ দল স্বাগত জানালেও কিছু যদি কিন্তু রয়ে গেছে রাজনৈতিক মাঠে। নির্বাচন ব্যবস্থার সাথে যুক্ত প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা ও মাঠ পর্যায়ে সুষ্ঠু পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছে এনসিপি ও জামায়াত। যদিও বিএনপি বলছে সরকারের নিরপেক্ষতা ধরে রাখলেই সুষ্ঠু নির্বাচন হবে। সিফাত শাহরিয়ারের প্রতিবেদন।
জুলাই ঘোষণাপত্র ও নির্বাচনের রোডম্যাপ। অন্তর্বর্তী সরকারের কাছে রাজনৈতিক দলগুলোর চাওয়ার শীর্ষে ছিল এই দুটি দাবি। অতঃপর অপেক্ষার অবসান একই দিনে। উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে। জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তির বিকেলে আসে ঘোষণাপত্র। তার 3 ঘণ্টা পর নির্বাচন আয়োজনের আভাস। রোজার আগেই ফেব্রুয়ারিতে নির্বাচন। 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। প্রধান উপদেষ্টার কাঙ্ক্ষিত ঘোষণার পরও রাজনীতির মাঠে যদি কিন্তু নতুন দল এনসিপি বলছে সকল পক্ষকে সন্তুষ্টির প্রয়াস ছিল ঘোষণাপত্রে, তাতে কিছু ঘাটতিও পরিলক্ষিত। আর ফেব্রুয়ারিতে নির্বাচন সুষ্ঠু করার জন্য নির্বাচনী পরিবেশ ও নির্বাচন ব্যবস্থার সাথে যুক্ত প্রতিষ্ঠানগুলো এখনও কার্যকর হয়নি। সকল পক্ষকে সন্তুষ্ট করার লক্ষ্যে এবং সকল পক্ষকে সাথে নিয়ে যাতে ঘোষণাপত্র দেওয়া যায় সেটার একটা প্রচেষ্টা এই ঘোষণাপত্রে আছে। এক দফার ঘোষণা কে দিয়েছে বা কখন হয়েছে এটাকে অ্যাকনলেজ না করার জন্যই এক ধরনের প্রেক্ষাপট তৈরি করা হয়েছে ঘোষণাপত্রের ইতিহাসে। প্রতিষ্ঠান এবং বাহিনীগুলো ফেয়ার ইলেকশন হওয়ার জন্য প্রস্তুত নয় এবং মাঠটাও পলিটিক্যাল সিনারিওটাও প্রস্তুত নয়। যদি প্রস্তুত থাকে, এর মধ্যে যদি প্রস্তুত হয় তাহলে ফেব্রুয়ারি যে টাইমটা দেওয়া হয়েছে ওর মধ্যে ফেয়ার ইলেকশন হওয়া সম্ভব। আর এবি পার্টি প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানিয়ে নির্বাচন যাতে জুলাই সনদের ভিত্তিতে হয় সে আহ্বান জানিয়েছে। আমরা এটাকে সিম্পলি আমরা স্বাগত জানাই, কিন্তু আমাদের একটা অনুরোধ হচ্ছে যে জুলাই যে চার্টারটা আমাদের হবে, নির্বাচনটা যাতে এই জুলাই চার্টারের ভিত্তিতে হয় এবং জুলাই চার্টারের যে জিনিসগুলো আমরা অন্তর্ভুক্ত করতে পেরেছি যেগুলো নির্বাচনের সাথে সম্পৃক্ত সেগুলো যাতে মানা হয়, যাতে আমাদের বিভেদ কমে আসে এবং যাতে আমরা একটা সুষ্ঠু বিচার, তারপরে আমাদের জুলাই সনদ বাস্তবায়ন এবং সংস্কারগুলো করে আমরা যাতে ফেব্রুয়ারির মধ্যে একটা সুষ্ঠু নির্বাচন করতে পারি, সেটাই আমাদের প্রত্যাশা। শুধু ঘোষণার মধ্যে সীমাবদ্ধ না থেকে আইনি কাঠামোর মধ্য দিয়ে বাস্তবায়ন করার আহ্বান জামায়াত ইসলামীর। মাঠ পর্যায়ে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই বলেও দাবি দলটির। এটাকে যদি আপনি সে সনদের মধ্যে সংস্কারকে একটা ফ্রেমের মধ্যে আইনি কাঠামোতে না নিয়ে আসেন, তাহলে আলটিমেটলি ঘোষণা শুধুমাত্র চমকপ্রদ কিছু ঘোষণার মধ্যেই থেকে যাবে। এটা খুবই দুর্ভাগ্যজনক। সরকার তার শহীদদের তালিকা শেষ করতে পারেনি। লেভেল প্লেইং ফিল্ডের মধ্যে যদি সরকার না আনতে পারে, যখন এখানে ডামাডোল শুরু হয়, এখনো যেখানে নীরবে অত্যাচার যেভাবে চলছে, চাঁদাবাজি চলছে, এই জায়গা থেকে মুক্তি না হলে কখনো কিন্তু এই জায়গায় আমরা যেতে পারবো না। এদিকে বিএনপি বলছে সরকারের নিরপেক্ষতা ধরে রাখলেই সুষ্ঠু নির্বাচন হবে, আর নির্বাচন আয়োজনের ঘোষণায় ষড়যন্ত্রের সংজ্ঞা কমে আসবে। যখনই দেখবে যে নির্বাচিত সরকার আসতেছে, কাজে এই মুহূর্তে যদি আমি এটা করি, ষড়যন্ত্র করতে যাই, ধরা হয়ে গেলে আমার আর বাঁচার উপায় নাই। কাজে এটা ষড়যন্ত্রটা কমে আনবে। নিরপেক্ষতা যদি কোনো কারণে নষ্ট না হয় তাহলে তার কোনো সমস্যা নাই। আশা করব যে তার উপদেষ্টা যারা আছে বা তাদের আশেপাশে যারা আছে তারা যাতে কোনোভাবেই ডক্টর ইউনূস সাহেবের নিরপেক্ষতা নিয়ে কোনো বিতর্ক সৃষ্টি করার মতো কোনো কার্যক্রম তারা না করে। বিশ্লেষকরা মনে করছেন নির্বাচন আয়োজনে সরকারের কার্যকর পদক্ষেপের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সদিচ্ছাও জরুরি। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে জুলাই গণ অভ্যুত্থান দিবস ও জুলাই ঘোষণাপত্র পাঠ উপলক্ষে দেশের সর্বস্তরের মানুষ জড়ো হন রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে। জুলাই শহীদদের স্মরণে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই জুলাইয়ে আহত শহীদদের গল্প তুলে ধরা হয় প্রামাণ্যচিত্র, গান ও কবিতায়। শাহাদাত অব্রর প্রতিবেদনে থাকছে বিস্তারিত। জুলাই বিপ্লবী বন্ধুর প্রতিবাদের ভাষা, জুলাই তারুণ্যের সাহস আর নতুন বাংলাদেশের প্রত্যয়। তাই তো 1 বছর পর আবারও বুকের ভেতর আনাসের লেখা চিঠি আর রাস্তায় পড়ে থাকা ইয়ামিনের লাশ যেন শক্তি হয়ে উঠেছে মানুষের। গান, কবিতা আর স্লোগানে আরও একবার জুলাইয়ে ফিরে গেছে ছাত্র জনতা। সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে গণঅভ্যুত্থানের 1 বছর 36 জুলাই উদযাপন ও জুলাই ঘোষণাপত্র পাঠ উপলক্ষে দেশের সর্বস্তরের মানুষ জড়ো হন রাজধানীর মানিক মিয়া এভিনিউতে। শহীদ পরিবারের আহাজারি যেন এখনো থামেনি, বন্ধ হয়নি অশ্রুপাত। শহীদ স্বজনদের তাই একটাই চাওয়া, পূর্ণতা পাক নতুন বাংলাদেশের স্বপ্ন। আমার ভাইয়ের উচ্চতা ছিল 6 ফুট 2 ইঞ্চি। আমার বাবা সবসময় আমার ভাইয়ের উচ্চতা নিয়ে গর্ব করতেন, অথচ সেই উচ্চতায় আমাদের সকলের জন্য কাল হয়ে দাঁড়ালো।
গুলি এসে ছিদ্র করে দিয়ে চলে গেল আমার ভাইয়ের মাথা। কষ্ট মারিয়ে আজ সেই কাঙ্ক্ষিত দিন, যেদিন গণহত্যা চালিয়ে রক্তাক্ত দেশ ফেলে পালিয়েছিল স্বৈরাচার সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই আনন্দও যেন কম নয়। বিজয়ের গান আর ছন্দে উচ্ছ্বাস সবার চোখে মুখে। স্বৈরাচার শেখ হাসিনার পতনের কারণে হয়তোবা সবার মনে এতটা খুশি, আজকে না আসলে হয়তো এখানে অনেক কিছু মিস হতো। যে আমরা স্বৈরাচারের পতন করতে পারছি, স্বৈরাচার পতনে 1 বছর উদযাপন হয়েছে, আমরা এই উপলক্ষে খুশিতে আনন্দে আমরা এখানে আসছি। এরকম স্বৈরাচার যাতে আর জীবনে আমাদের দেশে না আসতে পারে তার জন্য আমরা একত্রে সবসময় লড়ার জন্য প্রস্তুত আছি। মাদ্রাসার ছাত্ররা এই জুলাই অভ্যুত্থানে পুরোপুরিভাবে যুক্ত ছিল, সুতরাং আজকে যেহেতু রাষ্ট্রীয়ভাবে একটা দিন ঘোষণা করা হয়েছে, সুতরাং সেই দায়বদ্ধতা থেকে এখানে এসেছি। 16 বছর রাস্তায় নামতে পারি নাই, আজকে স্বাধীনভাবে নামতে পারছি, এটাই জন্যই আমাদের ফ্যামিলি হ্যাপি। এখানে এসে অনেক ভালো লেগেছে। সকাল থেকে সুরের মূর্ছনায় মাতিয়ে রাখে সাইমুম শিল্পগোষ্ঠী, কলরব শিল্পগোষ্ঠী, চিটাগাং হিপ হপ হুট সহ আরও বেশ কিছু সাংস্কৃতিক দল। দুপুরে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার সময়ের সাথে মিল রেখে হেলিকপ্টার বেলুন উড়িয়ে উদযাপন করা হয় ফ্যাসিস্টের পালায়নক্ষণ। আমরা জুলাইয়ের আহত ছিলাম, আজকে আমাদের 5 আগস্ট উপলক্ষে একটা অনুষ্ঠানে দাঁড়াইছে, যারা ছিল এরা সবাই আমাদের জুলাই আহত ভাই। সামনে আমাদের অনেক আশা, অনেক আকাঙ্ক্ষা যে আসলে আমরা স্বাধীনভাবে অনেক কথা বলতে চাই। এরপর একে একে সঙ্গীত পরিবেশন করে শায়ান সোলস ওয়ারফেজ। পরে সন্ধ্যায় ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 1972 সালের সংবিধান প্রণয়ন পদ্ধতি, জুলাই বিপ্লবী গান আর্টসেলের মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশনার পর সংসদ ভবনের উত্তরের আকাশে দেখা মেলে একটি হাত, যেখানে লেখা ডু ইউ মিস মি। এরপর ভেসে আসে শেখ হাসিনার দৈত্যাকার মুখাবয়ব। একের পর এক উঠে আসে স্বৈরাচার সরকারের নানা গল্প। দেখা যায় একরামুল হককে, যিনি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হন ফ্যাসিস্ট সরকারের আমলে। ড্রোন শোতে উঠে আসে আবরার ফাহাদের গল্প, সালমান এফ রহমান ও ব্যাংক লুটের কথা। আগে খুনি হাসিনার ভয়ে মানুষ পোস্ট ডিলিট করত, এখন জনগণের ভয়ে সরকার পোস্ট ডিলিট করছে, এমন লেখাও উঠে আসে ড্রোন শোতে। স্পেশাল ড্রোন ড্রামা ডু ইউ মিস মি, রিটেন বাই দ্য অ্যানোনিমাস। এর মধ্য দিয়ে শেষ হয় 36 জুলাইয়ের বর্ণাঢ্য বর্ণিল আয়োজন। শোককে শক্তিতে পরিণত করার 1 বছর পূর্ণ হলো আজ, আর আজকের এই দিনেই আবার বাংলাদেশ গড়ল নতুন এক ইতিহাস। জুলাই ঘোষণাপত্রের মধ্য দিয়ে জুলাই যেন গেল অন্য এক মর্যাদায়। আর এখানে আসা সবাই গাইছে জুলাইয়ের গান। এখানে বৃষ্টি বৈরী আবহাওয়া উপেক্ষা করে সবাই যেন সেই জুলাইয়ের সেই দিনগুলোতেই ফিরে গেছে। শাহাদাত অফরো, এখন ঢাকা। অস্তিত্ব সংকটে ভুগছে বরিশাল শহরের মাঝে বয়ে চলা খাল। একাধিকবার খাল খননের উদ্যোগ নেওয়া হলেও স্থায়ী সমাধান না মেলায় সামান্য বৃষ্টিতেই নগরী জুড়ে তৈরি হয় জলাবদ্ধতা। তবে দীর্ঘদিন পরে ফের খালগুলোর প্রাণ ফেরাতে বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে শুরু হয়েছে কর্মযজ্ঞ, যার অংশ হিসেবে শুরু হয়েছে খাল খনন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। এছাড়া অনুমোদনের অপেক্ষায় 701 কোটি টাকার প্রকল্প। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নগরবাসী। মাহমুদুন নবীর তোলা ছবিতে আরও জানাচ্ছেন অমিত হাসান। গাঢ় সবুজ প্রকৃতি, নীল শুভ্র আকাশের ঠিকানা ছিল বরিশাল। এসব সৌন্দর্যের কেন্দ্রই ছিল ছন্দময় প্রবহমান আঁকাবাঁকা খাল। শহরের বড় আশীর্বাদ সেই খালগুলোই এখন নগরবাসীর ভোগান্তির কারণ। দখল দূষণে অস্তিত্ব হারিয়ে যা মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। নগরীর বেশিরভাগ খাল পরিণত হয়েছে নগরবাসীর বাসাবাড়ির সুয়ারেজ লাইনের পানি কিংবা ময়লা আবর্জনা ফেলার জায়গায়। দীর্ঘদিন ধরে খননের অভাব আর নাব্য সংকটের পাশাপাশি প্রশস্ততা কমে যা পরিণত হয়েছে নালায়, যাতে সামান্য বৃষ্টিতে নগর জুড়ে তৈরি হয় জলাবদ্ধতা। তবে এসব খালের প্রাণ ফেরাতে এবার খনন শুরু করেছে বরিশাল সিটি কর্পোরেশন, যে উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে নগরবাসী। রাস্তাঘাটে পানি ওঠে, আপনার অনেক ময়লা, হাঁটা যায় না, তারপর মানুষের দুর্ভোগ বেড়ে যায়। কিন্তু এখন যে তারা উদ্যোগটা নিয়েছে খুবই একটা ভালো উদ্যোগ। এখন পরিবেশ ভাটা জোয়ারে পানিগুলো আইতেছে, সৌন্দর্য দেয়,
ডালিমের মতন, এটাই তো আমরা শুনতে চাইছি। আর আমরা ভীষণ খুশি এলাকাবাসী, আমরা যা বরিশালবাসী, যে খালটা আমাদের একেবারে আগের মতন বহমান হয়েছে। বরিশাল নগরে বিভিন্ন খালের পার সংরক্ষণ সহ পুনরুদ্ধার ও পুনর্খননে শুরু হয়েছে কর্মযজ্ঞ। বাস্তবায়নে এরই মধ্যে খাল খনন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে সিটি কর্পোরেশন। এছাড়া অনুমোদনের অপেক্ষায় 701 কোটি টাকার প্রকল্প, যা বাস্তবায়ন হলে নগরীর দৃশ্যপট পাল্টে যাবে বলছেন কর্মকর্তারা। ডান নদী খাল এই তিনে বরিশাল, যদিও বরিশালকে বলা হয় যে এটা প্রাচ্যের ভেনিস। যতগুলো খাল আমি পরিষ্কার করেছি, প্রত্যেকটা খালের দুই পাশে 100 মিটার পর পর, 250 মিটার পর পর, যেখানে ঘনবসতি ওখানে 100 মিটার পর পর, যেখানে হালকা জনবসতি সেখানে 250 মিটার পর পর আমি খাল পারে রাস্তার পাশে ডাস্টবিন করতেছি। ডাস্টবিন করছি, মানুষ ময়লা ফেলবে ডাস্টবিনে। কিছুদিন আগেও ময়লা আবর্জনায় যে খালের পানি দেখা ছিল দায়, এখন সে খালে জাল প্রস্তুত করা হয়েছে মাছ ধরার জন্য। খালের পানিতে ছুটে বেড়াচ্ছে হাঁসের দল। বরিশালের ঐতিহ্য ফিরিয়ে আনতে খাল খনন ও সংস্কারের বিকল্প নেই বলছেন পরিবেশ ও জনসুরক্ষা ফোরাম। আমরা এই উদ্যোগকে স্বাগত জানাই এবং আমরা মনে করি এই খালগুলোকে যদি আগের মতো প্রবহমান করা যায় তাহলে বরিশালের পরিবেশ কিছুটা হলেও একটা ইতিবাচক দিক আমাদের জন্য বয়ে নিয়ে আসবে। ব্রিটিশ শাসনামলে এই অঞ্চলে 108টি খালের অস্তিত্ব থাকলেও পাকিস্তান আমলে সেই সংখ্যা কমে দাঁড়ায় 46টিতে। আর 1971 সালে মেলে 22 থেকে 23টি খালের অস্তিত্ব, যা বর্তমানে 7টিতে ঠেকেছে। একসময় বরিশাল নগরীর ভেতর দিয়ে অসংখ্য ছোট বড় খাল বহমান ছিল। সময়ের পরিবর্তনে এবং দখল দূষণে সেই খালগুলো অস্তিত্ব সংকটে পড়েছে। কিন্তু এবার বরিশাল সিটি কর্পোরেশন এই খালগুলো উদ্ধারে কাজে নেমেছে। এর মাধ্যমে জলাবদ্ধতা দূরীকরণ সহ এই খালগুলো নতুনভাবে প্রাণ ফিরে পাবে, এমনটাই মনে করছে সংশ্লিষ্টরা। অমিত হাসান, এখন বরিশাল। শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু প্রকল্প এলাকা রক্ষা বাঁধটির 800 মিটার অংশ নদীতে বিলীন হয়েছে। ফলে ঝুঁকির মুখে রয়েছে সেতু সংলগ্ন অবকাঠামো ও হাটবাজার, শিক্ষা প্রতিষ্ঠান ও বিস্তীর্ণ জনপদ। অব্যাহত ভাঙন ঝুঁকিতে আতঙ্কিত হয়ে পড়েছেন অন্তত 600 পরিবার। সজীব খানের ছবিতে আরও জানাচ্ছেন কাজী মনিরুজ্জামান। মঙ্গলবার ফজরের নামাজের পরপরই নদীগর্ভে বিলীন জাজিরার পদ্মাপাড়ের আলম খাঁ কান্দি জামে মসজিদের দোতলা ভবন। নদী তীরে পড়ে আছে মসজিদের ধ্বংসাবশেষ। পদ্মা সেতু প্রকল্প রক্ষাবাঁধের 0 পয়েন্ট এলাকার শেষের 30 মিটার সহ বিলীন হয় 110 মিটার এলাকা। এ চিত্রই বলে দেয় পদ্মার ভয়াল রূপ। গেল 7 জুলাই থেকে অব্যাহত ভাঙনে ঘরবাড়ি থেকে শুরু করে দোকানপাট, গাছপালা সবকিছুই নদীতে হারিয়ে গেছে। ভাঙনের তীব্রতায় যার যা আছে তা নিয়ে নিরাপদ আশ্রয় ছুটছেন ভাঙন কবলিত মানুষ। এরই মধ্যে বিলীন হয়ে গেছে পদ্মা সেতু প্রকল্প রক্ষাবাঁধ সহ 1 কিলোমিটার এলাকা। কর্তৃপক্ষের অবহেলার কারণেই এমন ভাঙন, অভিযোগ নদী পাড়ের মানুষের। এই মসজিদে আজকে সকালে আমরা নামাজ পড়ছি, নামাজ পড়ার পরই ভাঙ্গা শুরু হইয়া গেল, মসজিদটা ভাঙিয়ে নিয়ে গেল। এখন যে আমরা কোথায় নামাজ পড়বো তা বুঝতে পারতেছি না। ভাঙতে ভাঙতে একটা মসজিদ দিয়ে চলে গেল। এখন মসজিদের পিছনে যে বাড়িঘরগুলো আছে এই নিয়ে আমরা সরাইতেছি। এরকম বাজে ভাঙতে আছে যাতে আমাদের দুর্ভোগের কোনো শেষ নাই। পানি অনন ভোট ওনরা কাজ করতে চাইছিল, বিবের বাধার কারণে কাজটা হতে পারে নাই। ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে বসতঘর আর দোকানসহ অন্তত 40টি স্থাপনা, আশ্রয়হীন 280টি পরিবার। ফলে মানবেতর জীবনযাপন করছেন তারা। পরিবারগুলোর দাবি দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ আর বসবাসের জন্য এক টুকরো জমি। তাহলে তো আমরা গরিব মানুষ, আমরা কোথায় যাই থাকবো আর কোথায় কি করবো, এটা তো আমরা সরকারের কাছে আমরা এই আবেদন জানাইলাম। দোকান নাই কি করে খামানো, অনেক কাজ আধার আছে। খোলা আকাশের নিচে বৃষ্টিতে পড়তেছে, আমার থাকার কোনো জায়গা নাই বা আমাদের কোনো স্থান নাই। আমরা দিন বাদে একবেলা খাই, রাস্তায় ঘুরি। ঝুঁকির কথা আগেই জেনেছিল পানি উন্নয়ন বোর্ড। জরিপের এমন তথ্য লিখিতভাবে জানিয়েছিল বাংলাদেশ সেতু কর্তৃপক্ষকে, কিন্তু তা আমলে নেয়নি বিবিএ। তারা সাফ জানিয়ে দেয় এ কাজ পানি উন্নয়ন বোর্ডের নয়। ভাঙন প্রতিরোধে এখন আপৎকালীন বালুভর্তি জিও ব্যাগেই একমাত্র ভরসা, বলছেন পানি উন্নয়ন বোর্ডের
নির্বাহী প্রকৌশলী। আমাদের হচ্ছে এখানে জরুরি আপৎকালীন কাজ করে এখানে পার্মানেন্টভাবে এই ভাঙন প্রতিরোধ করা আসলে সম্ভব না। তো আমাদের পাশাপাশি আমাদের একটা প্রকল্পেরও প্রস্তাবনা আছে। এই জায়গাটা খুবই ঝুঁকিপূর্ণ, এইখান থেকে শুরু করে একদম পদ্মা ব্রিজের পর্যন্ত আর কি, প্রায় 2 কিলোর মতো। একই জায়গায় একাধিক অর্গানাইজেশন কাজ করতে পারে না। তো এই স্বচ্ছতার কারণেই মূলত পরে তাদের অনুমতি না পাওয়ার কারণে এখানে হচ্ছে পানি উন্নয়ন বোর্ড এই জায়গাটাকে বাইরে রেখে প্রকল্প প্রস্তাবনা পাঠায়। 2012-13 অর্থ বছরে 110 কোটি টাকা ব্যয়ে পদ্মা সেতু প্রকল্প রক্ষাবাঁধ নির্মাণ করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। 2022 সালের শেষের দিকে বাঁধটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে পানি উন্নয়ন বোর্ড। এই ধ্বংসাবশেষেই বলে দেয় কতটা আগ্রাসী হয়ে উঠেছে পদ্মা। প্রকৃতির এই নিষ্ঠুর আচরণে এরকম শত শত পরিবার আশ্রয়হীন হয়ে পড়েছে। ঘর ছাড়া হয়ে তারা বসবাস করছেন মানবতর জীবনযাপন। তাদের দাবি, স্থায়ী বাঁধের পাশাপাশি এ সকল আশ্রয়হীন মানুষের পাশে দাঁড়াবে প্রশাসন। কাজী মনিরুজ্জামান, এখন জাজিরা, শরীয়তপুর। দাপ্তরিক হিসেবে কাজ হয়েছে 65%, অথচ 83% অগ্রগতি দেখিয়ে 20 লাখ টাকার বিল উপস্থাপন করেন উপজেলা প্রকৌশলী। অন্য দুটি বিলে অনুমোদন চান আরও 27 লাখ টাকার। হবিগঞ্জের আজমেরীগঞ্জ এলজিডি অফিসের প্রকৌশলীর এমন বিলে স্বাক্ষর করেননি উপজেলা নির্বাহী কর্মকর্তা। এর প্রেক্ষিতে বদলি আদেশে দ্রুত উপজেলা ছাড়েন সংশ্লিষ্ট ওই প্রকৌশলী। হবিগঞ্জ থেকে কাজল সরকারের প্রতিবেদন। হবিগঞ্জের আজমেরীগঞ্জের শিবপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ কাজ শুরু হয় 2023 সালের মাঝামাঝি। কিছুদিন কাজ চললেও প্রায় 1 বছর ধরে তা বন্ধ। একই চিত্র চৌধুরী হামদুমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়েও, যদিও সম্প্রতি কিছু কাজ শুরু করেছে ঠিকাদার। মিজাজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র আরও করুন। প্রধান শিক্ষকের কক্ষের ছাদ হলেও গত 2 বছরে শুরু হয়নি টয়লেট নির্মাণের কাজ। আমাকে এই ব্যাপারে আসলে কোনো কাগজপত্র দেওয়া হয় না, চিঠি বা কাগজপত্র যেগুলো দিয়ে আমি সব কিছু জানতে পারি। শুধু আমাকে একটা ডিজাইন দেওয়া হয়েছে, আর ডিজাইনে তো আর সব কিছু বোঝা যায় না। এখন হয়তো 50%-এর মতো আমাদের কাজ হয়েছে, ছাদ হয়েছে, পিলারগুলো হয়েছে, আর বাকি এখন যে ওয়ালগুলা। আর এরপরে আমাদের প্রধান শিক্ষকের যেটা ওয়াশ এটা একেবারেই শুরু হয় নাই। 2022-23 অর্থ বছরে পিইডিপি 4 প্রকল্পে উপজেলার 4টি বিদ্যালয়ের সীমানা প্রাচীর এবং 5টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক কক্ষ ও টয়লেট নির্মাণের জন্য 2023 সালের জুলাইয়ে কাজ শুরু করে উপজেলা প্রকৌশল বিভাগ। কাজ পান মোহাম্মদ গোলাম ফারুক নামে এক ঠিকাদার। 62 লাখ টাকার সীমানা প্রাচীর নির্মাণ কাজে 3 ধাপে বিল তুলে নেন 32 লাখ টাকা। উপজেলা এলজিইডি অফিসের তথ্যমতে জুলাই শেষে এ প্রকল্পের কাজের অগ্রগতি 65%, অথচ এপ্রিলেই 83% অগ্রগতি দেখিয়ে আরও 20 লাখ টাকার বিল তোলার চেষ্টা করেন প্রকৌশলী আয়েশা আক্তার। ওই ঠিকাদারের অন্য দুটি কাজের প্রায় 27 লাখ টাকার বিলও ইউএনওর কাছে উপস্থাপন করেন তিনি। তবে অসামঞ্জস্যপূর্ণ বিলগুলোর অনুমোদন দেননি উপজেলা নির্বাহী কর্মকর্তা। নৈতিক দায়িত্ববোধ থেকে এমনটা করেছেন বলে জানান তিনি। আমার কাছে একটু গ্রাউন্ড রিপোর্ট ছিল যে এখানের কাজ যেটি সেই পরিমাণ কাজ হয়নি। তো এই প্রেক্ষিতে আমি আসলে এটি সময় নেই এবং আমি তদন্ত করে দেখি মাঠে, এবং মাঠে তদন্তের প্রেক্ষিতে আমি দেখি যে বিলগুলো আসলে এখনও দেওয়ার সময় আসেনি। সেক্ষেত্রে আমি এগুলো লিখিতভাবে ফেরত দিয়েছি। এ বিষয়ে জানতে আজমেরীগঞ্জ এলজিইডি অফিসে যান সাংবাদিকরা। দিনভর অপেক্ষা করেও দেখা মেলেনি উপজেলা প্রকৌশলী আয়েশা আক্তারের। পরে জানা যায় বদলি আদেশে হবিগঞ্জ ছেড়েছেন তিনি। আমি ফোনে আসলে এই ধরনের কোনো অফিসিয়াল কোনো বিষয়ে কথা বলতে আগ্রহ পাচ্ছি না। ঠিক আছে, এটা আপনাকে বুঝতে হবে, আমাদের অফিসিয়াল কিছু বাধ্যবাধকতা আছে। আমি ফেস টু ফেসে আপনাকে পরে জানাবো। এদিকে ঠিকাদার বলছেন অতিরিক্ত বিল বাদ দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা চাইলে আংশিক অনুমোদন দিতে পারতেন। তার দাবি, ইউএনও ক্ষোভ বা ক্ষমতা দেখিয়ে বিলগুলো ফেরত পাঠিয়েছেন। এ বিষয়ে হবিগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী ফরিদুল ইসলাম জানান, অতিরিক্ত বিল প্রদানের কোনো বিধান নেই। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ইউএনও সাহেব উনি ইচ্ছা করলে বিলটা যদি এক্সেস বিল থাইকা থাকে, ওই বিলটা উনি কর্তন কইরা একটা পার্ট পেমেন্ট উনি দিতে পারতেন, যদি ওনার এরকম উদ্দেশ্য থাকতো যে না ঠিকাদারকে আমি কাজের উন্নয়নের জন্য কাজের স্বার্থে আমি একটা পার্ট পেমেন্ট দিই, কিন্তু ফুললি ওনার
খুব অথবা ওনার যে ক্ষমতা এটা মোটামুটি পুরাটাই উনি এখানে মেয়েদে অ্যাপ্লাই করছেন। উপজেলা ইঞ্জিনিয়ার ও ইউএনও ডিডিও যদি এরকম সম্পাদিত কাজের অতিরিক্ত বিল প্রদান করার কোনো সুযোগ নাই, যদি এরকম বিল প্রদান করা হয়ে থাকে তা তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সচেতন মহল বলছে ইউএনওর উদ্যোগে অনৈতিক বিল আটকে গেলেও জড়িতদের বিরুদ্ধে এখনও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। ভবিষ্যতে বিল পরিশোধে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়ার দাবি সবার। এখন হবিগঞ্জ। এবারে জানাবো বাজার দরের খবর। পটুয়াখালী নিউ মার্কেট পাইকারি সবজির বাজার থেকে যুক্ত আছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, জানাবেন কোন সবজি কেমন দামে বিক্রি হচ্ছে আর বাজারে সবজির সরবরাহ কেমন রয়েছে? উজ্জ্বল হাফিজ, সরবরাহ কিছুটা কম রয়েছে, সে কারণেই কিন্তু দাম কিছুটা বেড়েছে। প্রকার ভেদে প্রতি সবজির 2 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে এই পটুয়াখালী পাইকারি সবজি বাজারে। আমি এখন যে পটুয়াখালী নিউ মার্কেট সবজি বাজারে রয়েছে, এখানে আজ সকাল থেকে পেঁপে পাইকারি দরে বিক্রি হচ্ছে 17 টাকা, এখানে বেড়েছে মাত্র 2 টাকা প্রতি কেজিতে। এছাড়া চিচিঙ্গা প্রতি কেজি বিক্রি হচ্ছে 35 টাকা, এখানে প্রতি কেজিতে বেড়েছে 5 টাকা। এছাড়া জালি তরকারি সেগুলো বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা কেজি, এখানে প্রতি কেজিতে বেড়েছে 5 টাকা। এছাড়া বেগুন বিক্রি হয়েছে 50 টাকা, এখানে প্রতি কেজিতে বেড়েছে 10 টাকা। লাউ প্রতি গোটা বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা, প্রতি গোটায় বেড়েছে 10 থেকে 15 টাকা। এছাড়া কাঁচা মরিচ সেগুলো বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকা প্রতি কেজি, এখানে কেজিতে বেড়েছে 20 টাকা। পাইকারি হিসেবে এগুলো বিক্রি হচ্ছে। এবং মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে 22 থেকে 25 টাকা, এখানে বেড়েছে 5 টাকা প্রতি কেজিতে। পটল বিক্রি হচ্ছে 45 টাকা, 10 টাকা বেড়েছে প্রতি কেজিতে। করলা বিক্রি হচ্ছে 50 টাকা, এই দামটি অপরিবর্তিত অবস্থায় বেচে বিক্রি হচ্ছে। এবং কাঁকরোল বিক্রি হচ্ছে 55 টাকা, অপরিবর্তিত অবস্থায় বিক্রি হচ্ছে। এছাড়া যে শসা তরকারি বিক্রি হচ্ছে 40 টাকা, এখানে প্রতি কেজিতে বেড়েছে 15 টাকা। এবং ঝিঙা বিক্রি হচ্ছে 60 টাকা, এখানে প্রতি কেজিতে বেড়েছে 10 টাকা। তো এখানকার যে পাইকারি ক্রেতা তারা বলেছেন যে এখন বর্ষার মাঝামাঝি সময়ে সবজির কিছুটা সরবরাহ কম থাকায় দামটা বেড়েছে। তারা প্রত্যাশা করছেন যে আরো কিছুদিন পরে যদি আরো নতুন সবজি বাজারে আসে তাহলে সরবরাহ বাড়বে এবং দামটাও কমবে। আপনাকে আরো জানিয়ে রাখি, এখানকার পাইকাররা বর্তমান যে দরে সবজি ক্রয় করেছেন সেইগুলো খুচরা বাজারে আরো 10 থেকে 25 টাকা বেশি দরে বেচা বিক্রি করছেন। কেননা এখান থেকে যে পণ্য পরিবহনের যে খরচ এবং অন্যান্য যে খরচ সব সাকল্য মিলিয়ে প্রতি কেজিতে 10 থেকে 25 টাকা বেশি দরে তাদের বেচা বিক্রি করতে হচ্ছে। তো এক কথা বলা যায় যে সরবরাহ কম থাকায় দামটা চড়া রয়েছে, স্বাভাবিক হলে দামটা কমবে বলে এমনটি প্রত্যাশা করছেন ক্রেতা বিক্রেতারা। এই ছিল আমার কাছে সব শেষ। নোয়াখালীর বেগমগঞ্জের চন্দ্রগঞ্জ বাজার এলাকায় ঢাকা থেকে লক্ষ্মীপুরগামী একটি মাইক্রোবাস খালে পড়ে 7 জনের মৃত্যু হয়েছে। ভোরে 5:30টায় এই দুর্ঘটনা ঘটে বলে জানায় ফায়ার সার্ভিস। নিহতরা সবাই রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রবাস ফেরত এক স্বজনকে নিতে এসেছিলেন। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল হামিদ 7 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। শেষ করবো এখন বাজার, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে ইসিকে চিঠি দেবে সরকার, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। আজ থেকে ভোটের প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু। 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। গণ অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি সহ শহীদদের জাতীয় বীর ঘোষণা, আন্দোলনকারীদের আইনি সুরক্ষা দিয়ে ঘোষণাপত্র প্রকাশ। সরকার নিরপেক্ষতা ধরে রাখলে সুষ্ঠু নির্বাচনের আশা বিএনপির, মাঠ পর্যায়ে সুষ্ঠু পরিবেশ নিয়ে প্রশ্ন এনসিপি ও জামায়াতের। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে র্যালি, ড্রোন শো সহ নানা আয়োজন। জুলাই শহীদদের গল্প তুলে ধরা হয় প্রামাণ্যচিত্র, গান ও কবিতায়।
আর এই ছিল এখন বাজারের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।